বাংলায় লাগু হয়ে গেছে সিএএ আইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু তাড়ানোর আগে সেই অবৈধ অনুপ্রবেশকারীদের কোথায় রাখা হবে? এই ভাবনা থেকেই বাংলার জেলায় জেলায় তৈরি করা হচ্ছে হোল্ডিং সেন্টার। এই হোল্ডিং সেন্টারেই মূলত রাখা হবে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাদেশি ও রোহিঙ্গাদের। কিন্তু কেমন হতে চলেছে এই হোল্ডিং সেন্টারগুলো? আদতে এই সেন্টারগুলো কি ডিটেনশন ক্যাম্পের মতোই হবে? কেউ ধরা পড়লে তাকে কতদিন থাকতে হবে এই সেন্টারে? এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। মুখ্যমন্ত্রীর আসনে বসার কয়েকদিনের মধ্যেই বাংলায় সিএএ আইন কার্যকর করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কি এই সিএএ আইন? গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। ভারত সরকার তাদের তাড়িয়ে দেবে না। কিন্তু যারা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতাভুক্ত নয়, তাদের কি করা হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। বিজিবি অর্থাৎ বাংলাদেশ সীমান্তরক্ষীদের সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। কিন্তু ডিপোর্ট করার আগে এই অবৈধ অনুপ্রবেশকারীদের যেখানে রাখা হবে সেই হোল্ডিং সেন্টারগুলো কেমন হবে এবার সেটাই বলবো। 2025 সালের 2রা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের পক্ষ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একটা 8 পাতার নির্দেশিকা জারি করা হয়েছিল। তাতে অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির কথাও বলা হয়েছিল। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক নন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী আধিকারিকদের সন্দেহ হলে তাকে সরাসরি গ্রেফতার করা হবে এবং তারপর তাকে এনে রাখা হবে হোল্ডিং সেন্টারে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বাংলার প্রতিটা জেলায় থাকা কৃষক মান্ডি বা সরকারি স্কুলগুলোতেই হোল্ডিং সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। তবে তাতে আলাদা কোনো ঘেরাটোপ থাকবে না, কিন্তু ওই সেন্টারে যারা থাকবেন তারা বাইরে অবাধ বিচরণ করতে পারবেন না। তবে এই হোল্ডিং সেন্টারে কোনো সন্দেহজনক ব্যক্তিকে ম্যাক্সিমাম 30 দিন আটকে রাখা যাবে। এই 30 দিনের মধ্যেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখে সন্দেহভাজন আদৌ ভারতীয় কিনা তা যাচাই করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রতিটি রাজ্যে জেলা ধরে ধরে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে। যারা হোল্ডিং সেন্টারে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবে তাদের প্রত্যেকের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রের পোর্টালে আপলোড করতে হবে এবং তারপর তাদের তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনীর হাতে। ভারত সরকারের তরফ থেকে অনুপ্রবেশকারীদের চিরতরে ব্ল্যাকলিস্টেড ঘোষণা করে দেওয়া হবে। তবে জরুরি পরিস্থিতিতে তদন্ত শেষ হওয়ার পর অবৈধ অভিবাসীকে হোল্ডিং সেন্টার থেকে ডাইরেক্ট তুলে নিয়ে যেতে পারে সীমান্তরক্ষী বা উপকূলরক্ষী বাহিনী। কিন্তু এই যে হোল্ডিং সেন্টারে থাকা, খাওয়া এবং বাড়ি পাঠানোর যে খরচ, সেটা কে বহন করবে? জানা যাচ্ছে হোল্ডিং সেন্টার স্থাপন এবং পরিচালনার সম্পূর্ণ ব্যয় রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনকেই বহন করতে হবে এবং পরিবহনের প্রাথমিক খরচও রাজ্য সরকারকেই বহন করতে হবে। পরে কেন্দ্রের কাছ থেকে তা ফেরত পাওয়া যাবে। আগামী বেশ কিছুদিন রাজ্য জুড়ে অবৈধ অনুপ্রবেশকারী খোঁজার সার্চ অপারেশন চলবে। পাশাপাশি জেলায় জেলায় হোল্ডিং সেন্টারগুলোতেও লোকের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এই রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা নেহাত কম নয়। অন্য দেশে এসে অন্যের খাবারে অন্যের অর্থে ভাগ বসিয়ে এইসব অবৈধ অনুপ্রবেশকারীরা দিনের পর দিন পরজীবীর মতো ঘাপটি মেরে লুকিয়ে আছে। এবার সময় এসেছে এদেরকে বাড়ি পাঠানোর।